My name is Shubhadeep De and you are watching Shubhadeep De Pharmacy Tutorials. তো আজকে আমরা জিপ্যাট 2022 এর 20টা কোশ্চেন সলভ করব। তো স্টার্ট করা যাক। তো আমাদের প্রথম কোশ্চেন, the intracellular fluid volume including those of the blood cells is approximately option A 15 liter, option B 20 liter, option C 27 liter, option D 35 liter. তোমাদের কি বলেছে? The intracellular fluid volume ICF volume including those of the blood cells নিয়ে কত হতে পারে? তো দেখা যাক। তো এর কারেক্ট অ্যান্সারটা হবে 27 লিটার। তো কি করে বেরোচ্ছে? আমাদের গোটা হিউম্যান বডিটাতে কত পার্সেন্ট ওয়াটার থাকে? 60% ওয়াটারই থাকে। তো ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে একটা সেল আছে, তার বাইরে সেল মেমব্রেন বাইরেটা হলো সেলের আউটসাইড সেল, আর সেল মেমব্রেনের ভেতরটা হলো ইনসাইড সেল। তো যদি কোনো ফ্লুইড সেলের ভেতরে থাকে তাহলে সেটাকে বলা হয় ইন্ট্রাসেলুলার ফ্লুইড ICF। আর যদি কোনো ফ্লুইড সেল মেমব্রেনের বাইরে থাকে, মানে আউটসাইড সেলে থাকে, তাহলে সেটাকে বলা হবে এক্সট্রা সেলুলার ফ্লুইড ECF। আর ECF আর ICF যেটা ইন্ট্রাসেলুলার ফ্লুইড, সেটা হবে 2/3 অফ TBW, আর ECFটা হবে 1/3 অফ TBW। TBW মানে অর্থাৎ টোটাল বডি ওয়াটার। বডিতে আমাদের শরীরে যত ওয়াটার আছে তার 1/3 ECF আর 2/3 ICF। এবার ECFটাকে আমরা আরো ভাঙতে পারি, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আর প্লাজমা। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অর্থাৎ যেটা ফ্লুইড আউটসাইড ভেসেল, আর প্লাজমা অর্থাৎ ফ্লুইড ইনসাইড ভেসেল। আর এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা কত হবে, মানে ভলিউমটা? তো 3/4 অফ ECF, আর প্লাজমাটা হবে 1/4 অফ ECF। তো এগুলো একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তো ক্যালকুলেশনটাতে আসি। টোটাল বডি ওয়েট যদি X হয়, তাই টোটাল বডি ওয়েট কত হবে? আমরা আগেই বলেছিলাম যে আমাদের শরীরে 60% ওয়াটারই থাকে। তো 60% অফ X, তো 60/100 X, 60/100 ইন্টু X, তো 3/5, তো 3x/5। তো ICF এর ভলিউম কত হবে? 2/3 অফ টোটাল বডি ওয়াটার। আমাকে এখানে ICF চেয়েছে। ICF এর ভলিউম কত হবে? ইন্টারসেলুলার ফ্লুইডের ভলিউম কত হবে? তো এটা হবে 2/3 অফ TBW। আমরা পেয়েছিলাম 3x/5। তো 3 কেটে গেল, 2x/5। আর একটা অ্যাভারেজ অ্যাডাল্ট হিউম্যান বডির ওয়েট কত হয়? 70। আমি 70 ধরে নিলাম। 70 কেজিটা কি? অ্যাভারেজ অ্যাডাল্ট হিউম্যান বডি ওয়েট 70 কেজি। তো 2/5 ইন্টু 70 কত হচ্ছে? 5, 14 দিয়ে, তো 28 লিটার ICF।
তো আমার 28 লিটার কোনো অপশন নেই, 27 আছে, আর 27টাই 28-এর আশেপাশে, তো 27টাই কারেক্ট, এরকম করে। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 2, India's first central drug laboratory was established at option A Mumbai, option B Lucknow, option C Kolkata, option D হায়দ্রাবাদ। তো এখানে কি বলছে, ভারতের প্রথম সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি কোথায় বানানো হয়েছিল? তো এর কারেক্ট অ্যান্সারটা হবে কলকাতায়। এটা একটা জেনারেল কোশ্চেন। আর এক্সপ্লেনেশনে বাকি আরো ইম্পর্টেন্ট ল্যাবরেটরি আর সেটা কোথায় স্থাপিত সেটা দেখা যাক। তো সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি যেটা বললাম আমি, কোশ্চেনে যেটা চেয়েছে সেটা কলকাতায়। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, যেটাকে শর্ট ফর্মে বলা হয় সিডিআরআই, সেটা লখনৌতে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োলজি, সেটা হলো পুনেতে। হু কোথায় হেডকোয়ার্টারটা? জেনেভাতে। ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়? প্যারিসে। ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায়? ফ্রান্সে। আর আইএমএফ এর হেডকোয়ার্টার কোথায়? আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওটা হেডকোয়ার্টার হলো ওয়াশিংটন ডিসি। তো নেক্সট কোশ্চেন দেখা যাওয়া যাক। Which of the following instrument is used to determine surface area and pore structure of pharmaceutical powders? Option A Coulter counter, option B Anderson apparatus, option C Quantascope, option D optical microscopy. তো কোন ইনস্ট্রুমেন্টটা সারফেস এরিয়া আর পোর স্ট্রাকচার সারফেস এরিয়া আর পোর স্ট্রাকচার ফার্মাসিউটিক্যাল পাউডারসের ডিটারমাইন করতে ব্যবহার করা হয়? তো কারেক্ট অ্যান্সার হলো কোয়ান্টাসপ। তো এক্সপ্লেনেশনটা দেখি। Coulter counter is used for determination of conductivity. Anderson pipette is used for determination of sedimentation. Quantascope is used for determination of surface area. Optical microscopy is used for determination of particle size. Determination of surface area by absorption method, ইকুয়েশনটা হলো বেড ইকুয়েশন ব্যবহার করা হয়, ইনস্ট্রুমেন্টটা হলো কোয়ান্টাসপ। আর যদি এয়ার পারমিয়েবিলিটি মেথড ইউজ করা হয় তখন ইকুয়েশন ব্যবহার করা হয় পয়সেলিস ইকুয়েশন, আর তখন ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয় ফিশার সাবসিপ সাইজার। তো কি হলো, কোল্টার কাউন্টারটা একটা ইনস্ট্রুমেন্ট যেটা কি ডিটারমাইন করতে ইউজ করা হয় কন্ডাক্টিভিটি। এটা আমরা কোল্টার কাউন্টার সি দিয়ে শুরু কোল্টার, তো কন্ডাক্টিভিটি এটাও সি দিয়ে শুরু, এরকম ভাবে মনে রাখতে পারি। আর অ্যান্ডারসনটা হলো সেডিমেন্টেশন, কোয়ান্টাসপটা হলো যেটা আমাদের এই কোশ্চেনের উত্তর, সারফেস এরিয়া। আর অপটিক্যাল মাইক্রোস্কোপ তো পার্টিকেল সাইজই। আর সারফেস এরিয়া আমরা দুটো মেথড ইউজ করে ডিটারমাইন করতে পারি। একটা হলো অ্যাবজর্পশন মেথড আর একটা হলো এয়ার পারমিয়েবিলিটি মেথড। অ্যাবজর্পশন মেথডটা হলো এমন একটা মেথড যেখানে ইকুয়েশন ব্যবহার করা হয় বেড ইকুয়েশন, আর ইনস্ট্রুমেন্টটা হলো কোয়ান্টাসপ। আর এয়ার পারমিয়েবিলিটি মেথডটাতে ইকুয়েশন ব্যবহার করা হয় পয়সেলিস ইকুয়েশন, আর ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয় ফিশার সাবসিপ সাইজার। তো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। In the process of extraction, if maceration is accomplished by heating the drug and solvent in a closed vessel, then this modification is known as
অপশন এ ডাইজেশন, অপশন বি রিফাইনিং, অপশন সি এক্সপ্রেশন, অপশন ডি রেন্ডারিং। তো কোশ্চেনে কি বলেছে? ইন দি প্রসেস অফ এক্সট্রাকশন। যদি ম্যাসারেশন প্রসেস আমরা কিভাবে আদায় করছি, ড্রাগটা আর সলভেন্টটাকে হিট করছি একটা ক্লোজ ভেসেলে, তো এটাকে আমরা কি বলবো? তো এর কারেক্ট অ্যান্সারটা হলো ডাইজেশন। তো দেখা যাক কেন। ডাইজেশন, দিস ইজ দ্য ফর্ম অফ ম্যাসারেশন in which gentle heat is used during the process of extraction. It is used when moderately elevated temperature is not objectionable. The solvent efficiency of the menstruum solvent used for extraction is thereby increased. Maceration, it is a technique in which the powdered plant material are soaked in solvent for longer time. Such prolonged soaking time rupture the cell wall and drive the bioactives into the solvent. তো আমার কোশ্চেনে কি চেয়েছিল? এক্সট্রাকশন প্রসেসে আমরা যদি ম্যাসারেশন করতে চাই, আর ম্যাসারেশনটাতে যদি হিটিং দিয়ে করতে চাই ড্রাগ আর সলভেন্টটা ক্লোজ ভেসেলে, তো সেটাকে আমরা কি বলবো? তো আমরা ডাইজেশন বলবো। ডাইজেশনটা হলো এমন একটা ম্যাসারেশনের ফর্ম যেখানে জেন্টাল হিট ইউজ করা হয় এক্সট্রাকশন প্রসেসে। আর এখানে এমন ধরনেরই মেটেরিয়ালটাকে ম্যাসারেট করা হয় যার কিনা হাই টেম্পারেচার হলে কোনো অসুবিধা হবে না। কারণ কি এখানে টেম্পারেচারটা বাড়ানো হয়, মানে জেন্টাল হিট দেওয়া হয়, আর জেন্টাল হিটের কারণে সলভেন্ট যেটা মেনস্ট্রাম, যে সলভেন্টটা ইউজ করা হচ্ছে এক্সট্রাকশনের জন্য, তার বেড়ে যায় এফিসিয়েন্সিটা টেম্পারেচার বাড়ানোর কারণে। আর ম্যাসারেশনটা হলো এমন একটা টেকনিক যেখানে পাউডার প্ল্যান্ট মেটেরিয়ালটা সলভেন্টে সোক করা হয় অনেকক্ষণের জন্য। তাতে কি হয়, ওই প্ল্যান্ট মেটেরিয়ালটার ওয়ালগুলো ভেঙে যায়। ওয়ালগুলো ভাঙার জন্য যা ওর ভেতরে যে বায়োঅ্যাক্টিভগুলো ছিল সেটা সলভেন্টের মধ্যে এন্টার করে। তো এই কোশ্চেনটা হয়ে গেল। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। So question number 5. The below mentioned complex is not the type of inclusion compounds. तो ऑप्शन ए चैलेंज लैटिस टाइप, ऑप्शन बी क्वीन हाइड्रोन कॉम्प्लेक्स, ऑप्शन सी लेयर टाइप, ऑप्शन डी क्लैथरेट्स। तो কোশ্চেনে কি বলছে, এর মধ্যে কোনটা ইনক্লুশন কম্পাউন্ডস দের মধ্যে পড়ছে না? তো কারেক্ট অ্যান্সার হলো কুইন হাইড্রোন কমপ্লেক্স। কারণ কুইন হাইড্রোন কমপ্লেক্স হলো অর্গানিক মলিকুলার কমপ্লেক্সের মধ্যে পড়ছে। তো রিজনটা দেখা যাক। তো ক্লাসিফিকেশন অফ কমপ্লেক্সেস, মেটাল আয়ন কমপ্লেক্সেস, অর্গানিক মলিকুলার কমপ্লেক্সেস, আর একটা হলো নো বন্ড কমপ্লেক্স, যেটাকে বলা হয় ইনক্লুশন কম্পাউন্ডস। মেটাল আয়ন কমপ্লেক্সের মধ্যে ইনঅর্গানিক টাইপ, চিলেটস, অলিফিন, অ্যারোমেটিক পড়ছে। আর অর্গানিকের মধ্যে পড়ছে কুইন হাইড্রোন টাইপ, পিক্রিক অ্যাসিড টাইপ, ড্রাগ অ্যান্ড ক্যাফিন কমপ্লেক্সেস,
আর পলিমার টাইপ আর নো বাউন্ডের মধ্যে বলছে ক্ল্যাথরেট, যেটা অপশনে আছে, চ্যানেল ল্যাটিস টাইপ, এটা অপশনে আছে, লেয়ার টাইপ, এটা অপশনে আছে, মোনোমলিকুলার, ম্যাক্রোমলিকুলার। তো এই কোশ্চেনটা হয়ে গেল। তো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। তো কোশ্চেন নাম্বার 6, প্রেসক্রিপশন প্রাইস কনসিস্ট অফ option A cost of ingredients only, option B cost of professional fee only, option C cost of ingredients and cost of dispensing only, or option D cost of ingredients and professional fee only. তো প্রেসক্রিপশন প্রাইস এর মধ্যে কোনটা, প্রেসক্রিপশন প্রাইসটা কি করে ফেলা হয়, তো এর কারেক্ট অ্যান্সার হলো অপশন ডি, কস্ট অফ ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড প্রফেশনাল ফি অনলি। তো এর রিজনটা দেখা যাক, এক্সপ্লেনেশনটা। প্রেসক্রিপশন প্রাইস কনসিস্ট অফ cost of drug ingredients plus professional fee. Professional fee is recovered generally since dispensing is an art and science and demands professional skills and time. তো আমার কোশ্চেনে কি চেয়েছিল, প্রেসক্রিপশন প্রাইস, একটা যে প্রেসক্রিপশনের দাম হবে সেটা সেই দামটার মধ্যে কি কি ইনক্লুড থাকবে। একটা হলো কস্ট অফ ইনগ্রিডিয়েন্টস, যে যে জিনিসগুলো লেখা আছে, আর একটা হলো যে লিখেছে, মানে প্রফেশনাল ফি, এগুলো ইনক্লুড থাকবে। তো নেক্সট কোশ্চেন, তো এই কোশ্চেন হলো, তো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। So question number 7. Given below are two statements. Statement 1, Drugs Controller General of India is the chairman of Drug Technical Advisory Board, DTAB. Statement 2, in DTAB there will be 8 ex officio members, 5 nominated and 5 elected members. In light of the above statements, choose the most appropriate answer from the options given below. Both statement 1 and 2 are correct. Option B, both statement 1 and statement 2 are incorrect. Option C, statement 1 is correct but statement 2 is incorrect. Option D, statement 1 is incorrect but statement 2 is correct. তো এখানে কারেক্ট অ্যান্সারটা কি, অপশন ডি, স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। তো ডিটিএবি, ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইজারি বোর্ড, এর মধ্যে যে এক্স অফিসিয়াল মেম্বার্সটা আছে, এই এক্স অফিসিয়াল মেম্বার্সের মধ্যে কে কে ইনক্লুড থাকবে, ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সায়েন্সেস, এই হলো ডিটিএবি চেয়ারম্যান, যেটা আমার ফার্স্ট স্টেটমেন্টে ছিল, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ইজ দ্য চেয়ারম্যান অফ ডিটিএবি। এখানে স্টেটমেন্ট 1-এ বলেছিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, কিন্তু আসল হওয়া উচিত কি, ড্রাগ জেনারেল অফ হেলথ সায়েন্স, এ হলো চেয়ারম্যান ডিটিএবির। তো আমার স্টেটমেন্ট 1টা কেন ভুল জানতে পারলাম। নেক্সট, ডাইরেক্টর অফ সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি কলকাতার, ডাইরেক্টর সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট কাসৌলি, ডাইরেক্টর ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট ইজ্জতনগর, ডাইরেক্টর সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট লখনৌ CDRI, ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ PCI ফার্মাসিউটিক্যাল অফ ইন্ডিয়া, আর প্রেসিডেন্ট MCI মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। তো এটা একটা ট্রিক্স আছে মনে রাখার, যে ডিটিএবির এক্স অফিসিয়াল মেম্বার্সের মধ্যে কে কে ইনক্লুড থাকবে, এই যে আটটা
আরেকজন ইনক্লুড আছে, সেইগুলোকে মনে রাখার জন্য একটা নিউমোনিক্স আছে, ऑफिस का डायपर सीआईडी ने खोजा। सो डायपर ডি, 5টা ডাইরেক্টর থাকবে, ডিআই দিয়ে ডাইরেক্টর, পি দিয়ে প্রেসিডেন্ট, পার দিয়ে প্রেসিডেন্ট, আর সিআইডিটাকে জম্বেল করলে ডিসিআই, ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া। তো 5টা ডাইরেক্টর, 2টো প্রেসিডেন্ট আর একটা ড্রাগ কন্ট্রোলার আর একটা ডিসিআই। ডিসিআই মানে ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া, এটা হয়ে গেল। আর 2টো প্রেসিডেন্ট হলো, একটা হলো পিসিআই প্রেসিডেন্ট, একটা হলো এমসিআই প্রেসিডেন্ট। পিসিআই প্রেসিডেন্ট মানে ফার্মাসিউটিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট, আর হলো এমসিআই মানে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট। আর 5টা ডাইরেক্টর, ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সায়েন্সেস, ডাইরেক্টর সিডিআরআই সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট লখনৌ, লখনৌতে যেটা আছে। একটা হলো সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি যেটা কলকাতাতে আছে, আর একটা হলো সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট যেটা কাসৌলিতে আছে, আর একটা হলো ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট যেটা ইজ্জতনগরে আছে। এই 5 জনের ডাইরেক্টর এই এক্স অফিসিয়াল মেম্বার্সের মধ্যে ইনক্লুড। আর এই ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সায়েন্সেস, ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস হবে এই ডিটিএবির চেয়ারম্যান। তো এই কোশ্চেনটা হয়ে গেল। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। Question number 8. Which of the following vehicles not required to be sterile but must be pyrogen free is intended to be used in the manufacture of injectable products to be sterilized after preparation? तो ऑप्शन देखा जाए, प्यूरिफाइड वाटर, वाटर फॉर इंजेक्शन यूएसपी, स्टेराइल वाटर फॉर इंजेक्शन यूएसपी, बैक्टीरियोस्टैटिक वाटर फॉर इंजेक्शन यूएसपी। तो which of the following vehicles not required to be sterile but must be pyrogen free is intended to be used in the manufacture of injectable products to be sterilized after preparation? তো এই চারটের মধ্যে কোন ভেহিকেলটা স্টেরাইল হওয়ার দরকার নেই কিন্তু পাইরোজেন ফ্রি হতে হবে? পাইরোজেন ফ্রি অর্থাৎ এমন সাবস্টেন্স যেটা ফিভার কজ করবে সেটা থেকে ফ্রি হতে হবে আর এই ভেহিকেলটা কিসে ইউজ হবে? ইনজেক্টেবল প্রোডাক্ট বানাতে ইউজ হবে, ম্যানুফ্যাকচার করতে ইউজ হবে। এই ইনজেক্টেবল প্রোডাক্টটা বানানো হয়ে গেলে ওটা স্টেরিলাইজ করে দেওয়া যাবে, টু বি স্টেরিলাইজ আফটার প্রিপারেশন। তো এর কারেক্ট অ্যান্সারটা হলো অপশন বি, ওয়াটার ফর ইনজেকশন ইউএসপি। তো দেখা যাক বিং স্টেরাইল, তো এক্সপ্লেনেশনটা দেখা যাক। বিং স্টেরাইল মিন্স বিং ফ্রি ফ্রম মাইক্রোঅর্গানিজম, আর বিং pyrogen free means being free from fever causing substances. Purified waterটা এরপর আমরা কিছু ভেহিকেল দেখছি, বাঁ দিকে সব ভেহিকেলগুলোর নাম আর 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 ডান দিকে হেডিংগুলোর পাইরোজেনিসিটি আর স্টেরিলিটি। পিউরিফাইড ওয়াটার পাইরোজেনিক হয় আর নন স্টেরাইল হয়। আর ওয়াটার ফর ইনজেকশনটা কি হয়? পাইরোজেন ফ্রি হয় কিন্তু নন স্টেরাইল হয়, যেটা আমার এই কোশ্চেনের অ্যান্সার। আর স্টেরাইল ওয়াটারটা নামই স্টেরাইল, তো এটা পাইরোজেন ফ্রিও হবে আর স্টেরাইলও হবে। আর ব্যাকটেরিওস্ট্যাটিক ওয়াটার ফর ইনজেকশন এটাও পাইরোজেন ফ্রি হবে, স্টেরাইল হবে। এর পরে সবই সেম। আর স্টেরাইল ওয়াটার ফর ইরিগেশন সেটা পাইরোজেন ফ্রি, স্টেরাইল হবে। আর স্টেরাইল ওয়াটার ফর ইনহেলেশন সেটা পাইরোজেন ফ্রি আর স্টেরাইল হবে। তো
যখন যদি কোনো ভেহিকেলের নামেতে স্টেরাইল ওয়ার্ড থাকে তাহলে সেটা তার স্টেরাইলিটি এমনি স্টেরাইল হবে, আর যদি নামেতে স্টেরাইল না থাকে তাহলে দেখতে হবে। যেমন পিউরিফাইড ওয়াটার, তার সেটা পাইরোজেনিক মানে পাইরোজেন ফ্রি নয়, পাইরোজেনিক আর নন স্টেরাইল। ওয়াটার ফর ইনজেকশনটা কি, সেটা পাইরোজেন ফ্রি কিন্তু নন স্টেরাইল। স্টেরাইল ওয়াটার ফর ইনজেকশন সেটা হলো পাইরোজেন ফ্রি প্লাস স্টেরাইল, আর ব্যাকটেরিওস্ট্যাটিকটা হলো পাইরোজেন ফ্রি স্টেরাইল। তো এই কোশ্চেনটা হয়ে গেল। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। As per the question number 9, as per the Pharmacy Act, in composition of Pharmacy Council of India, the total number of ex officio members is pharmacy. तो option A 3, option B 4, option C 6, option D 8। तो ফার্মাসি, তো কোশ্চেনে কি বলেছে, ফার্মাসি অ্যাক্ট অনুযায়ী পিসিআই যে কম্পোজিশন, তার মধ্যে যে এক্স অফিসিয়ার কম্পোজিশন তার কত নাম্বার হওয়া উচিত। তো কারেক্ট অ্যান্সার হলো অপশনে 3। তো দেখা যাক কম্পোজিশনটা কেমন। এটা হলো পিসিআর কম্পোজিশন, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার মেম্বার্স। ইলেক্টেড মেম্বারের কত সংখ্যা 8, নমিনেট মেম্বারের সংখ্যা কত 9, আর এক্স অফিসিয়াল মেম্বার্সের সংখ্যা কত 3। এই যে ইলেক্টেড মেম্বার্সের সংখ্যা 6 + 1 + 1 8, সেটার মধ্যে 6টা 6 মেম্বার ইনক্লুডিং অ্যাটলিস্ট 4 মেম্বার আর টিচার দ্বারা ইলেক্টেড বাই ইউজিসি, 1 মেম্বার ইলেক্টেড বাই এমসিআই, 1 member shall be pharmacist to represent each state elected by each state. A nominated member 6 + 2 + 1, 6 member including at least 4 possessing diploma in pharmacy, 1 from UGC, 1 from AICTE, 1 registered pharmacist to represent each state nominated by state government, union territory. Ex officio members 1 + 1 + 1, Director General of Health Services, Director of Central Drug Laboratory CDL যেটা কলকাতায় অবস্থিত, আর ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া। তো ইলেক্টেড মেম্বার্স, নমিনেটেড মেম্বার্স, এক্স অফিসিয়াল মেম্বার্স। ইলেক্টেড মেম্বার্সটা হলো 6 1 + 1, নমিনেটেড মেম্বার্সটা হলো 6 + 2 + 1, আর এক্স অফিসিয়াল মেম্বার্সটা হলো 1 + 1 + 1। এই এক্স অফিসিয়াল মেম্বার্সটা হলো মধ্যে কি কি থাকে, কে থাকে, একটা হলো ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া থাকে, একটা থাকে ডাইরেক্টর অফ সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি, আর একজন হলো ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস। এই যে ইলেক্টেড মেম্বার্স, এখানে 6 + 1 + 1, এই যে 6টা, এই 6 মেম্বার ইনক্লুডিং 4 মেম্বার্স আর including at least 4 member are teacher that are elected by UGC, 1 member elected by MCI, or 1 member shall be pharmacist to represent each state elected by each state. I nominated টা হলো 6 + 1 + 1, 6 members including at least 4 members possessing diploma in pharmacy, 1 from UGC and 1 from AICTE, 1 registered pharmacy to represent each state
nominated by state government, এখানে আগেটাতে ইলেক্টেড ছিল, nominated one registered pharmacy to represent each state nominated by state government অথবা union territory। তো এই কোশ্চেনটা হয়ে গেল। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। So question number 10, match list 1 of unit operations of crystallizers with list 2 of principal characteristics properties of crystallizer। তো বাম দিকে আছে ক্রিস্টালাইজার, বিভিন্ন ধরনের ক্রিস্টালাইজার, আর ডান দিকে আছে প্রিন্সিপাল ক্যারেক্টারিস্টিক প্রপার্টি ক্রিস্টালাইজারগুলোর। আমাকে কোন ক্রিস্টালাইজারের কোন ক্যারেক্টারিস্টিক প্রপার্টি সেটা ম্যাচ করাতে হবে। বাম দিকে কি কি আছে? সোয়েনসন ওয়াকার ক্রিস্টালাইজার, ক্রিস্টাল ক্রিস্টালাইজার, ভ্যাকুয়াম ক্রিস্টালাইজার আর ফোর্স সার্কুলেশন টাইপ ক্রিস্টালাইজার। আর ডান দিকে কি আছে? অ্যাডিয়াবেটিক ইভাপোরেটিভ কুলিং, কুলিং অ্যালোন, ইভাপোরেশন, হিট এক্সচেঞ্জ, সেপারেশন, সার্কুলেশন। এই যে সোয়েনসন ওয়াকার ক্রিস্টালাইজার, এটা ক্যারেক্টারিস্টিক প্রপার্টি হলো কুলিং। ক্রিস্টালাইজারের ক্যারেক্টারিস্টিক প্রপার্টি হলো ইভাপোরেশন। আর ভ্যাকুয়াম ক্রিস্টালাইজারের অ্যাডিয়াবেটিক ইভাপোরেটিভ কুলিং। ফোর্স সার্কুলেশন টাইপ ক্রিস্টালাইজারের হিট এক্সচেঞ্জ, সেপারেশন, সার্কুলেশন। An adiabatic process is defined as a process in which no heat transfer takes place. Crystallizer is an equipment that promotes the production of solid crystals from a liquid solution. Or melt. ক্রিস্টালাইজার এমন একটা ইকুইপমেন্ট যেটা থেকে কিনা আমরা সলিড ক্রিস্টাল পাই লিকুইড সলিউশন থেকে। আর এই সোয়েনসন ওয়াকার ক্রিস্টালাইজারের ক্যাটালিস্ট প্রপার্টি কি? কুলিং। এটা মনে করে রাখবো, সোয়েনসন ওয়াকার এটা একটা বিদেশি নাম, আর বিদেশি কি ঠান্ডা বেশি, তো কুলিং। এরা কুল করে মানে ক্রিস্টাল ফর্ম করে। আর ক্রিস্টালাইজার কি করে? ইভাপোরেশন করে। ভ্যাকুয়াম ক্রিস্টালাইজার কি করে? অ্যাডিয়াবেটিক ইভাপোরেটিভ কুলিং করে। আর ফোর্স সার্কুলেশন টাইপ ক্রিস্টালাইজার কি করে? হিট এক্সচেঞ্জ, সেপারেশন, সার্কুলেশন করে। তো এই কোশ্চেনটা হয়ে গেল। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। Question number 11. The process of establishing a product in the minds of target customer is called as option A product positioning, option B
প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, অপশন সি প্রোডাক্ট টার্গেটিং, অপশন ডি মার্কেট সেগমেন্টেশন। তো কোশ্চেনে কি বলেছে, প্রোডাক্টটাকে কাস্টমারের টার্গেটেড কাস্টমারের মাইন্ডে বসানোর জন্য যে প্রসেসটা ব্যবহার করা হয় সেটাকে কি বলা হয়? কারেক্ট অ্যান্সার হলো প্রোডাক্ট পজিশনিং। তো এক্সপ্লেনেশনটা দেখা যাক। এসটিপি, এস অর্থাৎ সেগমেন্টেশন, টি অর্থাৎ টার্গেটিং, পি অর্থাৎ পজিশনিং। সেগমেন্টেশনে কি করি? ডিভাইড মার্কেট ইনটু distinct groups of customers segments using segmentation practices. টার্গেটিং এ কি করা হয়? ডিটারমাইন which customer group segment to focus your marketing efforts on. পজিশনে কি করা হয়? ক্রিয়েট প্রোডাক্ট পজিশনিং and marketing mix that is mostly likely to appeal to the selected audience. তো প্রথম প্রসেস হলো সেগমেন্টেশন। সেগমেন্টেশনে কি করা হয়? ডিভাইড মার্কেট ইনটু ডিস্টিংক্ট গ্রুপস অফ কাস্টমার ইউজিং সেগমেন্টেশন প্রসেস। তো আমরা পুরো মার্কেটটাকে, আমরা একটা পেন্সিল সেল করতে চাই, পেন সেল করতে চাই। তো পুরো মার্কেটটাকে 3 ভাগে ভাগ করে দিলাম। একটা হলো বিলো 10, একটা হলো অ্যাভাব 10 বাট বিলো 25, একটা হলো above 30। এরকম করে সেগমেন্ট করে দিলাম। এরপর আমরা কিন্তু একটা পেন সেল করছি। এরপর ডিটারমাইন, তো নেক্সট প্রসেস কি? ডিটারমাইন হুইচ কাস্টমার গ্রুপ টু ফোকাস ইয়োর মার্কেটিং এফর্টস অন। তো এই স্টেপে কি করি? আমরা ডিসাইড করি যে কোন কাস্টমার গ্রুপটাকে টার্গেট, কোন কাস্টমার গ্রুপটা আমার প্রোডাক্টের জন্য, মানে কোন কাস্টমার গ্রুপটাকে আমরা মার্কেট করব। তো পেনটা হলো এমন একটা জিনিস যেটা স্টুডেন্টরা ব্যবহার করে বেশি, বাচ্চারা পেন্সিল ব্যবহার করে, আর বড়রা পেন ব্যবহার করে কিন্তু ডেইলি লাইফে ব্যবহার করে না। তো আমাদের মেন টার্গেট অডিয়েন্স হলো স্টুডেন্ট, আর স্টুডেন্টরা বেশিরভাগ অ্যাভাব 10 বিলো 25। তো এদেরকে টার্গেট করব। নেক্সট স্টেপ কি? পজিশনিং। এই স্টেপে কি করা হয়? ক্রিয়েট প্রোডাক্ট পজিশনিং অ্যান্ড মার্কেটিং মিক্স দ্যাট ইজ মোস্ট লাইকলি টু অ্যাপিল টু সিলেক্টেড অডিয়েন্স। তো আমরা এই পেনটাকে এমনভাবে পজিশন করব আর এমনভাবে মার্কেট করব যাতে কিনা ওই সিলেক্টেড অডিয়েন্সটাই অ্যাপিল হয়। মানে আমি এটাকে মার্কেট করবো যে এটা হলো বেস্ট স্টুডেন্টের ইউজের জন্য, মানে কথায় ঢুকিয়ে দেবো স্টুডেন্ট ইউজ, যাতে স্টুডেন্টরা বেশি অ্যাপিল হয়, যেটা আমাদের জন্যই করা হচ্ছে। এটাই। তো এর কারেক্ট অ্যান্সারটা হলো প্রোডাক্ট পজিশনিং, দ্য প্রসেস অফ এস্টাবলিশিং আ প্রোডাক্ট ইন দ্য মাইন্ডস অফ কারেক্ট কাস্টমার, তো প্রোডাক্ট পজিশনিং। তো এই কোশ্চেনটা হয়ে গেল। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক।
which of the following materials are specified as a suitable diluent for powdered opium? Option A, option none, powdered grass, powdered cocoa husk, lactose color with burnt sugar, powdered digitalis. তো পাউডার ওপিয়াম, তো এই নিচের চারটের মধ্যে কোনগুলো পাউডার ওপিয়ামের জন্য সুটেবল ডাইলুয়েন্ট? তো কারেক্ট অ্যান্সার হলো বি অ্যান্ড সি। তো পাউডার কোকো হাস্ক আর ল্যাকটোজ কালার্ড উইথ বার্ন সুগার হলো সুটেবল ডাইলুয়েন্ট পাউডার ওপিয়ামের জন্য। পাউডার ওপিয়াম, তো এক্সপ্লেনেশনে দেখা যাক। পাউডার ওপিয়াম is standardized to contain 10% of anhydrous morphine, usually by dilution with an approved diluent, example lactose or cocoa husk powder. তো পাউডার ওপিয়াম, তো পাউডার ওপিয়ামের মধ্যে কি থাকে? 10% অ্যানহাইড্রাস মরফিন থাকে। অ্যানহাইড্রাস মরফিন, অর্থাৎ এই বাকি যে 90% তার মধ্যে যেটা ডাইলুশন থাকে, আর ওই ডাইলুশনটা কি হয়? ডাইলুয়েন্টে ডাইলুশন করা হয়। তো পাউডার ওপিয়াম অর্থাৎ 10% অ্যানহাইড্রাস মরফিন প্লাস ডাইলুয়েন্ট, আর এই ডাইলুয়েন্টটা হলো ল্যাকটোজ কালার উইথ বার্ন সুগার আর কোকো হাস্ক পাউডার। তো এই কোশ্চেনটা হয়ে গেল। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তো কোশ্চেন নাম্বার 13, which of the following statement is false? এই নিচের কোন স্টেটমেন্টটা ফলস, মানে মিথ্যা, ভুল? অপশন এ, reducing agents often cause fading of dyes. Option B, anionic dyes are the most stable as acidic pH. Option C, basic dyes are not sensitive to alkalis. Option D, cationic dyes may be precipitated by soaps and clays. তো এক্সপ্লেনেশনটা দেখা যাক। বেসিক ডাইজ আর অ্যাকচুয়ালি সেন্সিটিভ টু alkalis. Alkaline condition help these dyes bind more effectively to the fabric or substrate being dyed, enhancing their color intensity and stability. তো আমার কোশ্চেনে চেয়েছিল এর মধ্যে কোন স্টেটমেন্টটা ফলস। তো আমার কারেক্ট অ্যান্সারটা হলো বেসিক, অপশন সি, বেসিক ডাইজ আর নট সেন্সিটিভ টু অ্যালকালিস। মানে এই অপশনটা ভুল আছে। এটা যদি আমরা কারেক্ট করতে তাহলে কি হতো? কারেক্ট অপশনটা বেসিক ডাইজ আর সেন্সিটিভ টু অ্যালকালিস। Alkaline condition help these dyes bind more effectively to the fabric of or substrate being dyed, enhancing their color intensity and stability. আর বাকি যে তিনটা অপশন are correct. Reducing agents often cause fading of dyes. Anionic dyes are the most stable at acidic pH. Our cationic dyes may be precipitated by soaps and clays. तो नेक्स्ट क्वेश्चन जावा जाक। क्वेश्चन नंबर 14, in the process of sugar coating to prevent moisture penetration
into the tablet coat, which one of the following step is performed? Seal coat, option A seal coating, option B sub coating, option C syrup coating, option D polishing. তো কারেক্ট অ্যান্সারটা হলো সিল কোটিং। তো সুগার কোটিং প্রসেসে ময়েশ্চার ট্যাবলেট করে ময়েশ্চার পেনিট্রেশন হওয়া থেকে বাঁচাতে আমরা এই 4টে স্টেপের মধ্যে কোন স্টেপটা ফলো করি? তো কারেক্ট অ্যান্সার হলো সিল কোটিং। তো এক্সপ্লেনেশনটা দেখা যাক। Steps of sugar coating of tablet. Steps of sugar coating, function, examples. তো স্টেপ 1 এ সিল কোটিং করা হয়, যাতে কি না to prevent moisture penetration into the tablet core. Example হলো Zen, alcohol soluble protein derivative from corn. Alcohol soluble protein derivative from corn. Sub coating, to round the edges and build up the tablet size 50 to 100%. Sticky binder, gelatin, dusting, caroling. Step 3, syrup coating, smoothing color, to cover and fill the imperfection to impart the desired color. Step 4 এ polishing করা হয় to obtain the desired luster beeswax. তো প্রথম স্টেপ মানে একটা ট্যাবলেট কোট থাকে, ট্যাবলেট কোট তার উপর সিল কোট করা হয় যাতে কি না কোনো ময়েশ্চার ভেতরে না ঢুকতে পারে। ওটা জেন দিয়ে করা হয়। জেনটা কি? অ্যালকোহল সলিউবল প্রোটিন ডেরিভেটিভ কর্নের। কর্ন তার প্রোটিন ডেরিভেটিভ মানে প্রোটিন যেটা কি না অ্যালকোহল সলিউবল, জেন, তার উপরে সাব কোটিং করা হয় যাতে কি না তার এজগুলো রাউন্ড হয় আর ট্যাবলেটের সাইজটা বাড়ানো যায়। স্টিকি বাইন্ডার, জেলেটিন, তার উপরে সিরাপ কোট করা হয় যাতে কি না ইমপারফেকশনকে ঢাকা যায়। তার উপর পলিশ করা হয় যাতে কিনা একটা লাস্টার পাওয়া যায়। ওটার এক্সাম্পল বিজ ওয়্যাক্স। তো এই কোশ্চেনটা হয়ে গেল। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। Question number 15. Oral efficacy of Sabin polio vaccine can be adequately explained by which of the following processes of absorption? Option A, passive diffusion. Option B, active transport. Option C, ion pair transport. Option D, pinocytosis. तो क्वेश्चन की যে oral efficacy of Sabin polio vaccine can be adequately explained. তো Sabin polio vaccine যেটা আমরা ওরালি নিই সেটার এফিকেসিটা আমরা ভালোভাবে কোন অ্যাবজর্পশন প্রসেসের মাধ্যমে এক্সপ্লেন করতে পারবো? তো এর কারেক্ট অ্যান্সারটা হলো অপশন ডি, পিনোসাইটোসিস। তো এক্সপ্লেনেশনটা দেখা যাক। এন্ডোসাইটোসিস দু রকমের হয়, একটা হলো ফ্যাগোসাইটোসিস, একটা হলো পিনোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিসটা হলো সেল ইটিং, পিনোসাইটোসিসটা হলো সেল ড্রিঙ্কিং। যে ফ্যাগোসাইটোসিস সেল ইটিং সেটা হলো অ্যাবজর্পটিভ আপটেক অফ সলিড পার্টিকুলেটস, আর পিনোসাইটোসিস হলো আপটেক অফ ফ্লুইড সলিড। Orally administered Sabin polio vaccine, large protein molecules and the botulism toxin are thought to be absorbed by pinocytosis.
যেই স্যাভিন পোলিও ভ্যাকসিনটা আমরা ওরালি নিচ্ছি সেখানে ভাবা হয় লার্জ প্রোটিন মলিকিউলটাকে পিনোসাইটোসিসের মাধ্যমে অ্যাবজর্ব করা হয়। আর পিনোসাইটোসিস মানে সেল ড্রিঙ্কিং, মানে স্যাভিন পোলিও ভ্যাকসিন যেটা আমরা ওরালি নিই সেখানে কি ভাবা হয়, মানে সেখানে আসলে কি হয়, ওই যে লার্জ প্রোটিন মলিকিউল অ্যান্ড বোটুলিজম টক্সিন, মানে যে টক্সিন জিনিসপত্রগুলো সেইগুলো ওই ভ্যাকসিনটা গিলে নেয়, মানে ড্রিঙ্ক করে নেয়, মানে পিনোসাইটিস করে, এরকম করে জিনিসগুলোকে অ্যাবজর্ব করে, মানে মানে টক্সিন এসব জিনিসপত্রগুলো মানে খেয়ে নেয় না, মানে মানে ফ্যাগোসাইটিস করে না, গিলে নেয়, সেল ড্রিঙ্ক করে নেয়, পিনোসাইটিস। তো এই কোশ্চেনটা হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। Question number 16. Hospital formulary contains information on the following parameters except option A composition, option B indication, option C pricing, option D doses and administration. তো কি বলা হচ্ছে, হসপিটাল ফর্মুলারি মধ্যে এর মধ্যে মানে হসপিটাল ফর্মুলার মধ্যে ইনফরমেশন থাকে, কিন্তু এর মধ্যে কোনটা থাকে না, কোন প্যারামিটার থাকে না, সেটা হলো অপশন, কারেক্ট অ্যান্সার হলো অপশন সি প্রাইসিং। তো এক্সপ্লেনেশন দেখা যাক। আ হসপিটাল ফর্মুলারি ইজ এসেনশিয়ালি আ লিস্ট অফ মেডিকেশনস অ্যাপ্রুভ ফর ইউজ within a hospital or healthcare institution. It typically includes information about doses, administration guidelines and any restriction or recommendation for use. মানে hospital use formularies to ensure the safe and effective use of medication by healthcare providers. তো হসপিটাল ফর্মুলারি একটা লিস্ট অফ মেডিকেশনের, মানে হসপিটাল ফর্মুলারি একটা লিস্ট অফ মেডিকেশন যেটা কি না অ্যাপ্রুভ করা হয় ওই হসপিটাল আর হেলথ কেয়ারের মধ্যে ব্যবহার করার জন্য। সেটার মধ্যে মেডিকেশন থাকে, আর মেডিকেশনের কম্পোজিশন, কিভাবে ব্যবহার করবে, ইন্ডিকেশন, ডোজেস, মানে কত ডোজ, কত মানে কিভাবে অ্যাডমিনিস্ট্রেট করবে সেইভাবে থাকে, মানে সেইগুলো লেখা থাকে তার মধ্যে, কিন্তু তার ভিতরে প্রাইসিং লেখা থাকে না। তো কারেক্ট অ্যান্সার সি। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। Which one of the following is a rate equation for second order bimolecular reaction if A and B are the initial concentrations of capital A and B respectively, and X is the concentration of each species reacting in time t, and K is second order reaction rate constant. তো কি বলেছে, এর মধ্যে কোন ইকুয়েশনটা হবে সেকেন্ড অর্ডার বায়োমলিকুলার জন্য যদি কিনা স্মল এ অ্যান্ড স্মল বি ইনিশিয়াল কনসেন্ট্রেশন হয় ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি এর জন্য, আর এক্স হলো ওই কনসেন্ট্রেশনটা খরচ হয়ে যাচ্ছে টাইম টি এর মধ্যে, আর কে কিনা সেকেন্ড অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্ট। তো দেখা যাক। তো কারেক্ট অ্যান্সারটা হলো অপশন বি। তো কি করে হচ্ছে সেটা দেখা যাক এক্সপ্লেনেশনটা। কনসিডার আ সেকেন্ড অর্ডার রিয়াকশন এ ক্যাপিটাল এ প্লাস ক্যাপিটাল বি গিভস ক্যাপিটাল বি। তো এর রেট অফ রিয়াকশনের ফর্মুলা কি হবে, মাইনাস ডিএ বাই ডিটি
is equal to minus db by dt is equal to dp by dt is equal to k a to the power 1 b to the power 1. তো dp by dt is equal to k a into b. t টাইমের পর কি হচ্ছে, এই পিটা মানে প্রোডাক্ট কত হচ্ছে, এক্স ফর্ম হচ্ছে, তো dx by dt is equal to k এর কত কনসেন্ট্রেশন হচ্ছে স্মল a মাইনাস এক্স, আর বি এর কত কনসেন্ট্রেশন হচ্ছে বি মাইনাস এক্স। তো বাঁ দিকে ডান দিকে a মাইনাস এক্স বি মাইনাস এক্সটাকে বাঁ দিকে আনলাম, আর বাঁ দিকে ডিটিটাকে ডান দিকে নিয়ে গেলাম। তো dx বাই a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু k ইন্টু ডিটি। তো বাঁ দিকে 1 বাই a মাইনাস বিটাকে কমন নিলাম, তো ব্র্যাকেটে 1 বাই বি মাইনাস এক্স মাইনাস 1 বাই a মাইনাস এক্স ব্র্যাকেট ক্লোজ dx ইজ ইকুয়াল টু k dt। তো দুদিকেই ইন্টিগ্রেশন করলাম, তো 1 বাই a মাইনাস বি ইন্টিগ্রেশন dx বাই b মাইনাস এক্স মাইনাস ইন্টিগ্রেশন dx বাই a মাইনাস এক্স ইজ ইকুয়াল টু k ইন্টিগ্রেশন dt। তো 1 বাই a মাইনাস বি ইন্টিগ্রেশন dx বাই b মাইনাস কি হয়, dx বাই b মাইনাস x কি হয় ln b মাইনাস x, ln তো ln b মাইনাস x, কিন্তু এখানে আবার মাইনাস x আছে, তো তার আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ddx অফ মাইনাস এক্স কি হয় মাইনাস 1, তো ln b মাইনাস এক্স ইন্টু মাইনাস 1 মাইনাস ln a মাইনাস এক্স আবার ddx অফ মাইনাস এক্স মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল kt প্লাস i। তো নেক্সট স্টেপে 1 বাই a মাইনাস বি, তো ln a যেটা ln a মাইনাস এক্স a মাইনাস 1 মাইনাস আগে ছিল, তো এটা প্লাস হয়ে গেল, তো ln a x টাকে সামনে নিলাম, তো ln a মাইনাস এক্স মাইনাস ln b মাইনাস এক্স ইজ ইকুয়াল টু kt প্লাস i। নেক্সট স্টেপে 1 বাই a মাইনাস বি ইন্টু ln a মাইনাস ln b কি হয় ln a বাই b, তো ওই হিসাবে ln a মাইনাস এক্স বাই b মাইনাস এক্স ইজ ইকুয়াল টু kt প্লাস i। তো t ইজ ইকুয়াল টু 0 সময় এক্সটাও কি হবে 0 হবে, তো কি হবে therefore 1 বাই a মাইনাস b ln a বাই b ইজ ইকুয়াল টু kt, t তো 0 হয়ে গেল, ওটা 0 হয়ে গেল, প্লাস ইজ ইকুয়াল টু i। তো i ইজ ইকুয়াল টু 1 বাই a মাইনাস b ln a বাই b। তো কনস্ট্যান্টের মান হলো এত। তো 1 বাই a মাইনাস b ln a মাইনাস x b মাইনাস s ইজ ইকুয়াল টু kt প্লাস, মানে এই i এর ভ্যালুটা আমরা প্রথম ইকুয়েশনে বসাচ্ছি, kt প্লাস 1 বাই a মাইনাস b ln a বাই b। kt ইজ ইকুয়াল টু 1 বাই a মাইনাস b টা কমন নিলাম, ln a মাইনাস x b মাইনাস x মাইনাস ln a বাই b। তো kt is equal, তো নেক্সট স্টেপে kt is equal to 1 by a minus b ln আবার এই ln a minus ln b is equal to ln a by b এর ফর্মুলা হিসেবে বসাচ্ছি।
তো লন a মাইনাস এক্স ডিভাইডেড বাই বি মাইনাস এক্স বাই a বাই বি। তো a বাই বিটা তো এটা তো বিটা উপরে চলে গেল, তো কি দাঁড়ালো লন বি ইন্টু এ মাইনাস এক্স ডিভাইডেড বাই এ ইন্টু বি মাইনাস এক্স। তো লনটাকে লগে চেঞ্জ করতে গেলে কি করতে হয় 2.303 দিয়ে গুণ করতে হয়। তো therefore t is equal to 2.3 তো t is equal to तो k is equal to 1 by t into a minus b into 2.303 into log b into a minus x divided by a into b minus x। তো এটা হয়ে গেল। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। Which of the following dryers is a static bed dryer? Freeze option A freeze dryer, option B fluid bed dryer, option C spray dryer, option D flash dryer। তো এই চারটে ড্রায়ারের মধ্যে কোনটা স্ট্যাটিক বেড ড্রায়ার? তো কারেক্ট অ্যান্সারটা হলো অপশন এ ফ্রিজ ড্রায়ার। তো এক্সপ্লেনেশনটা দেখা যাক। ক্লাসিফিকেশন অফ ড্রায়ার্স, ড্রায়ার টাইপ static bed dryer, moving bed dryer, fluidized bed dryer, pneumatic dryer। Static bed dryer system in which there is no relative movement among the solid particles being dried, although there may be bulk motion of the entire drying mass। তো এক্সাম্পলটা হলো ট্রে ড্রায়ার, ফ্রিজ ড্রায়ার। আর মুভিং বেড ড্রায়ার সিস্টেম ইন হুইচ দ্য ড্রাইং পার্টিকলস আর পার্টিকুলারলি সেপারেটেড সো দ্যাট দে flow over each other, drum dryer। A fluidized bed dryer system in which the solid particles are partially suspended in an upward moving heated gas system। এর এক্সাম্পলটা হলো fluidized bed dryer। আর pneumatic dryer system in which the drying particles are entrained and conveyed at a high velocity gas stream, spray dryer। তো স্ট্যাটিক বেড ড্রায়ারটা এমন একটা সিস্টেম যেখানে পার্টিকেলের মধ্যে কোনো মুভমেন্ট হয় না। তো এক্সাম্পল হলো ট্রে ড্রায়ার, ফ্রিজ ড্রায়ার। মানে ট্রে ড্রায়ারে মানে আমরা ট্রে ড্রায়ারে আমরা কি করি, আমরা একটা প্লেটে যেটাকে ড্রাই করব সেটা ওই প্লেট সমেত ওই ট্রের মধ্যে রাখি, যে ট্রেডটাকে ভেতরে ঢুকিয়ে দিই। তো পার্টিকেলের কোনো নিজস্ব মুভমেন্ট হচ্ছে না। আর মুভিং বেড ড্রায়ারে কি হয়, পার্টিকেলের মুভমেন্ট হয়। এই এক্সাম্পলটা কি ড্রাম ড্রায়ার। আর ফ্লুইডাইজড বেড ড্রায়ারে কি হয়, সলিড যেটাকে গ্যাসে কনভার্ট করবো ওই সলিডটা সাসপেন্ড করা হয়। তো এক্সাম্পলটা হলো ফ্লুইডাইজড বেড ড্রায়ার। আর নিউমেটিকের কেসটাতে হাই ভেলোসিটি গ্যাস স্ট্রিমে করা হয়। এটা হলো এক্সাম্পল স্প্রে ড্রায়ার। তো এটা হয়ে গেল। তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19। ইন থার্মোপ্লাস্টিক মেটেরিয়ালস which are used as a container packaging material, additives like polyethylene, polypropylene are used as। তো থার্মোপ্লাস্টিক মেটেরিয়াল, তো কোশ্চেনে কি বলে, থার্মোপ্লাস্টিক মেটেরিয়াল যেটা কিনা কন্টেনারের প্যাকেজিং মেটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয়, তার মধ্যে যে অ্যাডিটিভ থাকে পলিইথিলিন অ্যান্ড পলিপ্রোপেলিন, সেটা কি হিসাবে ব্যবহার করা হয়? তো এর কারেক্ট অ্যান্সারটা হলো প্লাস্টিসাইজার। আর থার্মোপ্লাস্টিক অর্থাৎ এমন ধরনের প্লাস্টিক পলিমার যেটা কিনা মোল্ড করা যাবে টেম্পারেচার বাড়ালে, আবার সলিড করা যাবে টেম্পারেচার কমালে। এই কোশ্চেনটা হয়ে গেল। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক।
Question number 20. Match list with list 2. তো লিস্ট 1 এর সাথে লিস্ট 2 টাকে ম্যাচ করাতে হবে। তো লিস্ট 1 এ কি আছে? তো লিস্ট 1 এর প্রথমটা কি আছে দেখি। When two dosage forms have equal Tmax. যখন তো প্রথম অপশনটা তো প্রথম স্টেটমেন্টটা কি? When two dosage form, যখন দুটো ডোজেস ফর্মের ইকুয়াল Tmax হয়। Tmax অর্থাৎ টাইম অফ পিক কনসেন্ট্রেশন। The time for drug to reach peak concentration in plasma after extravascular administration is called as the time of peak concentration or Tmax. আর তো when two dosage form have equal Tmax, তখন তাদের অ্যাবজর্পশন রেট কনস্ট্যান্টটাও ইকুয়াল হবে। কি করে? অ্যাবজর্পশন রেট কনস্ট্যান্টটা হলো দ্য রেট অ্যাট হুইচ দ্য ড্রাগ ইজ অ্যাবজর্ব from its dosage form into the bloodstream. তো অ্যাবজর্পশন রেট কনস্ট্যান্টটা হলো একটা রেট যেটাতে কিনা ড্রাগটা অ্যাবজর্ব হয় ডোজেজ ফর্ম থেকে ব্লাড স্ট্রিমে। হায়ার absorption rate constant means the drug is being absorbed into the bloodstream more rapidly. और অনেক বেশি রেট কনস্ট্যান্ট মানে কি ড্রাগটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হচ্ছে ব্লাড স্ট্রিমে, রেজাল্টিং ইন কুইকার রাইজ টু পিক কনসেন্ট্রেশন। হেন্স তাতে কি না পিক যদি একটা ড্রাগের হায়ার অ্যাবজর্পশন রেট কনস্ট্যান্ট হয়, তার মানে কি ড্রাগটা খুব তাড়াতাড়ি ব্লাড স্ট্রিমে অ্যাবজর্ব হচ্ছে, অর্থাৎ কি হচ্ছে খুব তাড়াতাড়ি পিক কনসেন্ট্রেশনে রিচ করছে। আর তাড়াতাড়ি রিচ করা মানে কি Tmaxটা শর্ট হবে, আর Tmax শর্ট হবে। আর যদি রেট কনস্ট্যান্টটা কম হয় তাহলে কি হবে Tmax বেশি হবে। অর্থাৎ কি বোঝা যাচ্ছে এর সাথে প্রপোর্শনাল। তো যদি আমার দুজনেরই Tmaxটা এক হয়, মানে দুটো ডোজেস ফর্মেরই, তাহলে কি হবে অ্যাবজর্পশন রেট কনস্ট্যান্টটাও একই হবে। অ্যাবজর্পশন রেট কনস্ট্যান্টটা এক হলে তাদের Tmaxটা এক হবে। এটাই বোঝা যায়। সেকেন্ডটাতে কি AUC values of the two analogs can be compared to measure relative bioavailability when their total body clearance is constant. মানে এটা কি করে বুঝবো? AUC অর্থাৎ area under the curve is the total integrated area under the plasma level time profile. AUC denotes total time of active drug reaches the systemic circulation. AUC is equal to dose by clearance. If the total body clearance remains constant, any differences in AUC value primarily reflects differences in the amount of drug absorbed into the bloodstream and available for systemic circulation. A higher AUC indicates greater exposure to the drug over time, suggesting higher bioavailability because of the more drug is reaching systemic circulation. Therefore, the analog with the higher AUC value is considered
to have greater bioavailability compared to the other analog. AUC values দুটো অ্যানালগের AUC ভ্যালু কম্পেয়ার করা যায় bioavailability মেজার করার জন্য, relative bioavailability, when their total body clearance is constant. দুটো অ্যানালগ তাদের বডি ক্লিয়ারেন্সটা কনস্ট্যান্ট, তাহলে ওই AUC দিয়ে কি করা হবে, রিলেটিভ বায়োঅ্যাবিলিটি মেজার করা হবে। तो third, the urinary data is valid to measure bioavailability. Excretion of drug and metabolite is related to the bioavailable dose. Fourth, Cmax is proportional to the rate of absorption when fraction absorbed and elimination rate is constant. Cmax রেট অফ অ্যাবজর্পশনের সাথে প্রপোর্শনাল, ইনভার্সলি হতে পারে, ডাইরেক্টলি হতে পারে, যদি কিনা ফ্র্যাকশন অ্যাবজর্ব অর্থাৎ বায়োঅ্যাবিলিটি কে ডিনোট করা হচ্ছে, অ্যান্ড এলিমিনেশন রেট ইজ কনস্ট্যান্ট। কেন কিনা ফর্মুলা Cmax ইজ ইকুয়াল টু FD ডিভাইডেড বাই VD ইন্টু KA বাই KE। যদি KE আর Fটা কনস্ট্যান্ট হয় তাহলে Cmax প্রপোর্শনাল হবে রেট অফ অ্যাবজর্পশন, তো ডাইরেক্টলি হতে পারে, ইনডাইরেক্টলি হতে পারে, সেটা মেনশন করেনি। আর ইউনিট ডেটা ইজ ভ্যালিড টু মেজার বায়োঅ্যাবিলিটি। ইউনিট ডেটা বায়োঅ্যাবিলিটি মেজার করে যদি কিনা, কারণ কিনা এক্সক্রিশন অফ ড্রাগ অ্যান্ড মেটাবোলাইট ইজ রিলেটেড টু বায়োঅ্যাবিলিটি ডোজ। যদি তো আমার কারেক্ট অ্যান্সারটা হলো এ, কেননা 1 এর সাথে কিউ ম্যাচ করছে, 2 এর সাথে পি ম্যাচ করছে, 1 এর সাথে কিউ, 2 এর সাথে পি, 3 এর সাথে এস আর 4 এর সাথে আর। 3 এর সাথে এসটা কি করে, যদি কোনো একটা জিনিস এক্সক্রিশন হয়ে গেল, একটা মানে কোনো ড্রাগ অথবা মেটাবলাইটের এক্সক্রিশন হয়ে গেল, তাহলে এক্সক্রিশন হয়ে গেল তো ওটা তো আর ওটার মধ্যে প্রেজেন্ট নেই। যদি একটা ড্রাগের কনসেন্ট্রেশন 600, তার মধ্যে 400টা 200 বেরিয়ে গেল, তাহলে এক্সক্রিশন হয়ে গেল, অর্থাৎ 400টা হলো তার বায়োঅ্যাভেলেবল ডোজ। তার বায়োঅ্যাভেলেবল ডোজ। তো আমরা এক্সক্রিশনের সাথে বায়োঅ্যাভেলেবল ডোজটাকে রিলেট করতে পারছি। আর ইউনিট ডেটা অর্থাৎ এক্সক্রিশন ইজ ভ্যালিড টু মেজার বায়োঅ্যাভেলেবিলিটি, কারণ কিনা ইউনিট ডেটা মানে এক্সক্রিশন মানে এক্সক্রিশনকে বায়োঅ্যাভেলেবিলিটির সঙ্গে রিলেট করা যায়। এই জিনিসটা এটাই মানে বোঝা যাচ্ছে। তো আমাদের 20টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেল জিপ্যাট 2022-এর। তো আজকের ভিডিওটা এতটাই, তো আবার পরে দেখা হচ্ছে, বাই।